তো যেগুলি ডেভেলপমেন্ট প্রায়োরিটিস দেয়ার আর হাউএভার ফান্ডামেন্টাল, মানে ডেভেলপমেন্ট প্রায়োরিটিস কি এক একজনের কাছে এক এক রকম। তোমার কাছে মনে হবে এটা ইমপ্রুভ করলে বেটার, আরেকজনের কাছে মনে হবে এটা ইমপ্রুভ করলে বেটার। তো আলটিমেটলি সবাই একটা কনসেনসাস, মানে কি একটা সহমতে আসছে, যেটা বেসিক ডেভেলপমেন্ট যেটা বলতে আমরা বুঝি, এটা হচ্ছে বেসিক এলিভিয়েশন অফ পভার্টি। ঠিক আছে, বেসিক এলিভেশন অফ পভার্টি, তারপর কি প্রভিশন অফ এডিকুয়েট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস থাকতে হবে। এডুকেট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস গুলি ইম্পর্টেন্ট। তারপরে লেসেনিং ইনইকুয়ালিটিস ইন ইনকামস এন্ড জব। ঠিক আছে, একটা দেশে যদি একটা মানুষের কিছু মানুষের, মানে সাপোজ জিডিপি যদি বললাম যে 10 লাখ, তো দেখে শুনে মনে হচ্ছে অনেক ভালো, তো এরকম দেখা যাচ্ছে যে প্রথম 10 জনের ইনকাম হচ্ছে 10 কোটি, আর বাকি 100 জনের নিচের 100 জনের ইনকাম হচ্ছে মাত্র 1,000। তো এখানে অ্যাভারেজ করলে তো 10 লাখই আসতেছে, বাট সেটা তো আসলে কোনো দিক দিয়ে একসেপ্টেবল না, কারণ হচ্ছে ইনইকুয়ালিটিস প্রচুর। ঠিক আছে, তারপর আরো কিছু গোল আমরা এডিট করতে পারি, যেটা হচ্ছে লেস ইনভায়রনমেন্ট ডিগ্রেডেশন, আর এটা হচ্ছে গ্রেটার পলিটিক্যাল ফ্রিডম এন্ড ফ্রিডম অফ স্পিচ। পলিটিক্যাল ফ্রিডম এন্ড ফ্রিডম অফ স্পিচ না থাকার কারণে অনেক আইডিয়া আসলে সামনে আসতে পারে না। তো এখন হচ্ছে ওয়াই সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আগেকালেও তো ডেভেলপমেন্ট হইতো, কিন্তু আগেকালে ডেভেলপমেন্টের সমস্যা কি হতো, সাপোজ যেটাই ডেভেলপমেন্ট করতো আর এটা কি বাই প্রোডাক্ট হিসেবে কি কোনো একটা পরিবেশের ক্ষতি হচ্ছিলই। তো এর জন্যই সাস্টেনেবল ডেভেলপমেন্ট উদ্ভব, যে তোমার ডেভেলপমেন্টটা, সাস্টেনেবল কথাটা মানেই হচ্ছে টেকসই হওয়া। ঠিক আছে, জিনিসটা এমন হইতে হবে যেন ডেভেলপমেন্ট খালি প্রথম কয়েকদিন হলো পরে বন্ধ হয়ে গেল, এরকম না। তাহলে হচ্ছে স্পেসিফিক কনসার্ন ইজ দ্যাট দোজ হু এনজয় দ্য ফ্রুটস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট টুডে মে বি মেকিং ফিউচার জেনারেশন ওয়ার্স। ঠিক আছে, সাপোজ তুমি চিন্তা করলা যে আমি আজকে সব গাছপালা পুড়ে তুমি প্রচুর পরিমাণে কয়লা বানাইলা, তো কয়লা পুড়াইলা, তো তুমি প্রচুর পরিমাণে কি পাওয়ার জেনারেট করলা, পাওয়ার জেনারেট করে তুমি ইকোনমিক গ্রোথ করলা, কিন্তু তোমার ফিউচার জেনারেশনের কি হবে সেটার কথা তুমি চিন্তা করলে না। তো সেটা তো আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট হলো না। তাহলে এক্সেসিভলি ডিগ্রেডিং আর্থস রিসোর্স, পলিউটিং আর্থস এনভায়রনমেন্ট, এগুলিকে একটা রিজন। এ নিউয়ার অ্যাপ্রোচ টু ডেভেলপমেন্ট দ্যাট ইন্টিগ্রেটস দ্য প্রোডাকশন প্রসেস উইথ রিসোর্স কনজারভেশন। তাহলে কি একটা হচ্ছে রিসোর্স কনজারভেশন, আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট ইনভেস্টমেন্ট, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে প্রিন্সিপাল অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা কোত্থেকে আসছে, আসলে জেনারেল প্রিন্সিপাল আসছে আমাদের যে ওয়ার্ল্ড কমিশন অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে আসছে 1987-এ। তারপর সেখানে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ দ্য ডেভেলপমেন্ট দ্যাট মিটস দ্য নিডস অফ প্রেজেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দ্য এবিলিটি অফ ফিউচার জেনারেশন। ঠিক আছে, এখানে এক কথায় বলে দিছে যে তুমি নিজের প্রেজেন্ট ডিমান্ডটা মিট করবা, কিন্তু এমন ভাবে মিট করবে না যেন ফিউচার জেনারেশনের কোনো ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে এই মেজর এরিয়াস অফ সাস্টেনেবল, এই চারটা কিন্তু আসে প্রায় সময়, যে মেজর এই মানে ছবিটা আঁকতে বলে, আঁকার পর কি এক্সপ্লেন করতে বলে যে এটা কি। তাহলে সোশ্যাল এন্ড এনভায়রনমেন্ট মধ্যে বিয়ারেবল মানে কি, তুমি সোশ্যাল বা এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট করো, দুইটার মধ্যে কি বিয়ারেবল হইতে হবে, যে তুমি সোশ্যাল ডেভেলপমেন্ট এমন করলা না যেটা এনভায়রনমেন্ট প্রতি বিরূপ প্রতিক্রিয়া ফেলে, তাহলে সেরকম করা যাবে না। তারপর হচ্ছে যে সোশ্যাল এন্ড ইকোনমিক ইকুইটেবল, মানে কি সাপোজ তুমি ইকোনমিক হইলো, তুমি সোশ্যালে ডিস্ট্রিবিউট করার চেষ্টা। ইকুইটেবল মানে কি, ইকুইটেবল মানে সবাইকে যার যতটুক প্রাপ্য তাকে ততটুক দেয়া। ঠিক আছে, ইকুয়াল এন্ড ইকুইটেবল এর মধ্যে কিন্তু তফাৎ আছে। ইকুয়াল মানে তুমি 5 জন লোক আছে, তুমি 5 জন লোককে কি সমান ভাগে ভাগ করলে, এটা হচ্ছে ইকুয়াল। আর ইকুইটেবল হচ্ছে যে যার যতটুক দরকার, সাপোজ একজনের বেশি দরকার তাকে বেশি দিলা, যার কম দরকার তাকে কম দিলা, তাহলে এটাকে বলে ইকুইটেবল। তাহলে সোশ্যাল এবং ইকোনমিকের মধ্যে কি ইকুইটেবল থাকতে হবে। তবে এনভায়রনমেন্ট ইকোনমিকের মধ্যে কি ভায়াবল থাকতে হবে। আমরা তো আগে বলছি যে আমরা আগেও বলছি যে ইকোনমিক এন্ড এনভায়রনমেন্টের মধ্যে কি একটা সুন্দর সম্পর্ক, একটা কি ক্ল্যাশ সম্পর্ক আছে। এনভায়রনমেন্ট চায় না যে ইকোনমিক গ্রোথ হোক, কারণ ইকোনমিক গ্রোথ হলে মনে হয় যে এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে, আর ইকোনমিক মনে করে সবসময় এনভায়রনমেন্ট তাকে বাধা দেয়। তাই কি এই দুইটার মধ্যে কি একটা ভায়াবল রিলেশন থাকতে হবে। তাহলে কি এটা হচ্ছে আমাদের মেজর এরিয়াস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেখানে আমরা আসলে ডেভেলপমেন্ট করতে চাই। তারপর হচ্ছে কি কনসেপ্ট কি আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইনক্লুডস টু কি কনসেপ্ট, এটা হচ্ছে কি দ্য কনসেপ্ট অফ নিডস, in particular the essential needs of poor। ঠিক আছে, আর এটা হচ্ছে the idea of limitation that are imposed by the technology and society on the ability of environment to meet those needs। ঠিক আছে, sustainable development therefore means meeting the basic needs of all and extending to all opportunity to satisfy the aspiration for a better life। ঠিক আছে, বাট ইট অলসো ইমপ্লাইজ acceptance of consumption standard, আমাদের কি কনজাম্পশনের একটা স্ট্যান্ডার্ডের মধ্যে থাকতে হবে, which ecological possibility and to which all can aspire। আচ্ছা, তাহলে এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ অল অ্যাবাউট ইকুইটি, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা অনেক সময় এক্সপ্লেন করতে বলে যে সাস্টেনেবিলিটি ইকুইটি বলতে কি বোঝায়, আমি যেটা বললাম কিছুক্ষণ আগে।
তারপরে আরেকটা হচ্ছে কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট মাস্ট বি ইকুইটেবল এন্ড ব্যালেন্স, ঠিক আছে, মিনিং দ্যাট development to continue indefinitely it should be at the intersect of different groups of people within the same generation এর মধ্যে কি জিনিসটা থাকতে হবে, এবং ইন্টার জেনারেশন এবং জেনারেশনস এন্ড অলসো সাইমালটেনিয়াসলি মেজর ইন্টাররিলেটেড এরিয়াস মানে ইকোনমিক সোশ্যাল এনভায়রনমেন্ট, এই তিনটার মধ্যে কি আমাদের ইকুইটি থাকতে হবে, যেটা আমরা মাত্র পড়েছি সোশ্যাল এনভায়রনমেন্ট ইকোনমি, ইকুইটি থাকতে হবে। তবে ইন্টার জেনারেশন ইকুইটি however would not be achieved with the present day social inequity that results when economic activities of some groups of people continue to jeopardize the well-being of people belonging to other groups living in other parts of the, for example যেমন ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জের কারণে কি হচ্ছে, এটা কি কারণে হচ্ছে, একটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস এমিশনের কারণে হচ্ছে, জেনারেটেড মেইনলি by highly industrialized countries leading to global warming and flooding of low-lying countries লিডিং টু ডিসপ্লেসমেন্ট ইম্পোভারিশমেন্ট অফ মিলিয়ন্স এন্ড লো ইনকাম পপুলেশন। তো এই যে নিশ্চয়ই কেউ না কেউ তো অবশ্যই ট্রিগার করতেছে এই এমিশন করতে, তাহলে কারণ তাদের কি এই এমিশন করাতে, এমিশন কেন হচ্ছে, তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পছন্দ করে, তাহলে সেটার জন্য কি আমাদের একটা জেনারেশনের মধ্যে কি একটা ক্ল্যাশিং মোমেন্ট চলে আসতেছে, সেটা একটা সমস্যা। তাহলে কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ অল অ্যাবাউট ইকুইটি, এখানে একটা ছবির মাধ্যমে পুরোপুরি বোঝানো হয়েছে, যেমন তিনজনই তিনটা ডিফারেন্ট মানুষ, তুমি তাদেরকে কি করলা, একই সেম বক্স দিলা, ঠিক আছে, তাহলে ওকে যে তুমি বক্স দিলা, ওর তো বক্স দরকার ছিল না, ও তো এমনি লম্বা, যে মাঝারি হাইট তার দরকার ছিল, আর যে ছোট হাইট তার কি দুইটা বক্স দরকার ছিল, বাট তুমি তাকে একটা দিলা, তাহলে কি লাভ হইলো, লাভ হইলো না। তাহলে এই যে এই কথাটা বলছে ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটি, ঠিক আছে, তাহলে কি আমরা সবসময় ইকুইটি প্রেফার করবো, নট ইকুয়ালিটি। তারপরে হচ্ছে অবজেক্টিভস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা সেটা হচ্ছে আমাদের ইকোনমিক অবজেক্টিভস এর মধ্যে কি কি আসে, গ্রোথ, ইকুইটি এন্ড এফিসিয়েন্সি, ঠিক আছে, এটা হচ্ছে ইকোনমিক্যালি আমরা কি চাই, অবশ্যই গ্রোথ চাই, এবং আমাদের ইকোনমিক যে ডিস্ট্রিবিউশন হবে সেগুলিকে আমরা প্রতি জায়গায় যেখানে যেটুক দরকার, সাপোজ আমার কাছে 5টা প্রজেক্ট আসছে, তো 5টা প্রজেক্টের মধ্যে কোনোটায় 5 লাখ টাকা দরকার, কোনোটায় 2 লাখ টাকা দরকার, কোনোটা 1 লাখ টাকা দরকার, তাহলে আমি যেটা যতটুক দরকার সেটা আমি ততটুকুই দিব, ইনভেস্ট করব। বাট আমার তো এরকম দরকার নেই যে প্রতিটা 1 লাখ করে দিয়ে একটা অ্যাভারেজ অ্যামাউন্ট দেয়, তাহলে তো লাভ হচ্ছে না কোনো। সেম ভাবে ইকুইটি, তাহলে ইকুইটির কথা বললাম, এটা হচ্ছে এফিসিয়েন্সি। একটা কারখানা হচ্ছে 100 টন মানে প্রস্তুত করে, কিন্তু মাঝখান দিয়ে হচ্ছে 80 টন হচ্ছে তার ওয়েস্টেজ হয়, আর একটা কারখানা হচ্ছে 80 টন প্রস্তুত করে কিন্তু তার 30 টন ওয়েস্টেজ, আমি অবশ্যই 80 টনটাকেই প্রেফার করবো, যদিও 100 টন বেশি হচ্ছে প্রস্তুত করতেছে, বাট সে কি এফিসিয়েন্ট না, তাহলে কি আমরা সবসময় এফিসিয়েন্সির দিকে ফোকাস করব। তারপর কি সোশ্যাল অবজেক্টিভস এর মধ্যে কি আমরা সবসময় মানুষের কি মানুষ যেন কাজ করতে পারে সেই সুযোগ দিব, পিপল যেন সব কাজে পার্টিসিপেশন করতে পারে সেটা একটা সুযোগ করার ব্যবস্থা করব। সোশ্যাল কোহেশন মানে কি সবার মধ্যে যেন ভ্রাতৃত্বপূর্ণ আচরণ থাকে, কেউ যেন কারোর প্রতি মানে কেউ যেন মানে লেফট আউট ফিল না করে, সেই জিনিসটা আমাদের চিন্তা করব। তবে কালচার আইডেন্টিটি সবার রক্ষা করবো, এক এক কালচারে এক এক আইডেন্টিটি আছে, তাহলে কারোর কারণে যেন কারো কালচার আইডেন্টিটি কোনো সমস্যা না হয় সেটা আমাদের দায়িত্ব, এইভাবে যেন তাদেরকে বেসিক যতটুকু প্রোভাইড করা সম্ভব সেটা আমরা প্রোভাইড করতে পারি। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল অবজেক্টিভস, আমাদেরকে ইকোসিস্টেম ইন্টিগ্রেটেড রাখতে হবে, প্রত্যেকটা ইকোসিস্টেম হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্টেড, কোনটা যদি ক্ষতি হয় তাহলে কি বাকিগুলিতেও তখন হ্যাম্পার হয় ইকোসিস্টেম ডাইভার্সিটিতে, তাহলে কি ইকোসিস্টেম ইন্টিগ্রিটি রাখতে হবে। ক্যারিং ক্যাপাসিটি, আমি কোনো কিছু যেমন আমার সাপোজ একটা নদী তো প্রতিদিনই ময়লা পড়ে, ঠিক আছে, একটা নদী কখন মরে যায়, যখন ওই নদীতে আর তার নেয়ার মতো ক্যাপাসিটি থাকে না। সাপোজ তুমি প্রতিদিন 1 কেজি ময়লা ফেলো, সে নিতে পারে, নিয়ে ট্রান্সফার করে দেয়, কিন্তু তুমি যদি একদিনে 100 কেজি ময়লা ফেলো তখন দেখবা নদী আর নিতে পারতেছে না, তখন সেগুলি কি তলানিতে পড়ে যাচ্ছে, তাহলে কি তার ক্যারিং ক্যাপাসিটি শেষ হয়ে গেছে, তো সেটা বলতেছে। তারপরে বায়োডাইভার্সিটি, আমাকে ইকোসিস্টেম এনভায়রনমেন্টালের আরেকটা অবজেক্টিভ হচ্ছে একটা ইকোসিস্টেমে অনেক প্রকার বায়োডাইভার্সিটি থাকবে, তাহলে সেগুলিকে আমাকে মেনটেন করতে হবে। তবে গ্লোবাল ইস্যুগুলি কি আমাদের আইডেন্টিফাই করতে হবে, যেমন গ্লোবাল ইস্যু কি, গ্লোবাল ওয়ার্মিং একটা গ্লোবাল ইস্যু, সেগুলির প্রতি আমাকে সচেতন থাকতে হবে। তারপর হচ্ছে স্ট্র্যাটেজিক ইম্পারেটিভস ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, একটা কি আমাদের স্ট্র্যাটেজিক ইম্পারেটিভস আমাদের কি কি দরকার, একটা হচ্ছে গ্রোথ দরকার, তারপরে সেকেন্ডটা কি দরকার, মেকিং ইকোনমিক গ্রোথ লেস এনার্জি ইন্টেন্সিভ অ্যান্ড মোর ইকুইটেবল, ঠিক আছে, এটা তো অবশ্যই বোঝা যায় যে আমি গ্রোথ করলেই হবে না, আমি খালি এনার্জি দিয়ে গ্রোথ করলাম না, আমাকে অন্য ওয়েও তো গ্রোথ করতে হবে, সেটা আমাকে ব্যবস্থা নিতে হবে। তবে মিটিং এসেনশিয়াল নিডস ফর দ্য এক্সপ্যান্ডিং পপুলেশন, আমাদের যেহেতু পপুলেশন ক্রমাগত বাড়তেছে, তাহলে আমাদের এই ক্রমাগত পপুলেশন বাড়ার জন্য কি আমাকে তাদের বেসিক যে ডিমান্ডগুলি সেগুলি মিট আপ করতে হবে। ইনশিওরিং সাস্টেনেবল অ্যান্ড স্টেবিলাইজ পপুলেশন লেভেল যেন স্টেবিলাইজ থাকে, সেটা পপুলেশন যেন বার্স্ট আউট না করে সেটা আমাকে খেয়াল রাখতে হবে। কনজার্ভিং এন্ড এনহ্যান্সিং রিসোর্সগুলিকে আমাদের কনজার্ভ করতে হবে। রিওরিয়েন্টিং টেকনোলজি এন্ড ম্যানেজিং রিস্ক, আমাকে টেকনোলজিক্যালি অ্যাডভান্স হতে হবে। তবে
মার্জিন এনভায়রনমেন্টাল ইকোনমিক কনসার্নস ইন ডিসিশন মেকিং। খালি কোনো ডিসিশন মেক করার সময় আমি পুরাটাই খালি এনভায়রনমেন্টের প্রতি বায়াসড হব না, আর অথবা কোনো ইকোনমিকের প্রতি বায়াসড হব না। তাহলে এইসব জিনিসের কথা চিন্তা করে 2030 একটা এজেন্ডা আসছিল, যেটা হচ্ছে কি এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ঠিক আছে, সেখানে 17টা গোল আছে। সেই 17টা গোল তোমরা হয়তো পড়ছো, সেগুলো ইউএন সামিটে পাবলিশ করা হয়েছিল। তারপরে কি এখান থেকে আসছে যে 2030 এজেন্ডা হচ্ছে সাস্টেনেবল, যেটা হচ্ছে বাংলাদেশের একটা গোল আছে যে 2030 গোল। তাহলে কি এলিমেন্টস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, একটা হচ্ছে ডিগনিটি আছে, প্রসপারিটি আছে, জাস্টিস আছে, পার্টনারশিপ আছে, প্ল্যানেট আছে, পিপল আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে পড়ে। এসডিজি কি একটা হচ্ছে এগুলি কোনটা মুখস্থ করা লাগবে না, চিন্তা নেই। একটা হচ্ছে নো পভার্টি, একটা হচ্ছে জিরো হাঙ্গার, একটা হচ্ছে গুড হেলথ এন্ড ওয়েল বিং, তারপর কোয়ালিটি এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি, ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন, অ্যাফোর্ডেবল এন্ড ক্লিন এনার্জি, ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইকোনমিক গ্রোথ, ইন্ডাস্ট্রি, ইনোভেশন, ইনফ্রাস্ট্রাকচার, reduced inequalities, sustainable cities and communities, responsible consumption and production, climate action, life below water, life on land, peace, justice and strong institution, পার্টনারশিপ ফর দ্য গোল। ঠিক আছে, এই 17টা এসডিজির ভিতরে আবার কি অনেক গোল আছে। ঠিক আছে, গোল মনে হয় 100টার উপরে হতে পারে গোল। এগুলি হচ্ছে আমাদের বেসিক এজেন্ডা যে 2030। এটুকু পর্যন্ত কি বুঝছো, মানে শোনা গেছে? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বেসিক একটা আইডিয়া যে এসডিজি বলে কি বুঝি আমরা। আমাদের এখানে স্লাইড থেকে বেসিক ইম্পর্টেন্ট জিনিসটা কোনটা, এই ডেভেলপমেন্ট কনসেপ্ট, যে আমাদের এই চারটা এক্সপ্লেন করতে হবে। এই চারটা এক্সপ্লেন করা মানে আসলে পুরো স্লাইডটা এক্সপ্লেন করা। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ইকুইটি কিভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আসে, এটা অনেক কিছু এক্সপ্লেন করতে হবে। এই তো। তো এখন আসলে এসডিজি পরে কি আসে আমাদের, আসলে সোশিয়াল ইকোনমিক ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট বা হিউম্যান পভার্টি আমরা যেটা বলি। তাহলে হিউম্যান ডেভেলপমেন্টের মধ্যে আমাদের কি আছে, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টে যদি আমরা আসি, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ দ্য প্রসেস অফ সোশ্যাল ইকোনমিক প্রসেস ইন আ সোসাইটি। ঠিক আছে, ইট ইমপ্লাইজ দ্যাট দ্য ক্যাপাসিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমি হুজ ইনিশিয়াল ইকোনমিক কন্ডিশন হ্যাজ বিন স্ট্যাটিক ফর আ লং টাইম টু জেনারেট অ্যান্ড সাস্টেন অ্যান অ্যানুয়াল ইনক্রিজ ইন জিএনপি at rates 5 to 7%. At the same time, reduction of elimination of poverty, inequality, unemployment with the context of growing community, similar putting over. মানে সোজা কথা, আমি সোশিও ইকোনমিক বলতে আমি জিএনপি বাড়াতে চাই, পভার্টি কমাতে চাই, আনএমপ্লয়মেন্ট কমাতে চাই, ইকোনমি বাড়াতে চাই, এগুলি সব হচ্ছে একসাথে মিলে হচ্ছে আমি সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট বলতেছি। তাহলে আমাদের ট্রেডিশনাল ইন্ডিকেটর, আমি কখন বুঝি যে একটা দেশের অবস্থা ভালো নাকি খারাপ, জেনারেলি সবাই এক কথায় বলবো, যেটা হচ্ছে জিডিপি। ঠিক আছে, জিডিপি দেখে সবাই বলে, যেমন আমেরিকা, চায়না এসব দেশের জিডিপি কি অনেক বেশি, বাংলাদেশের জিডিপি কি তার তুলনায় অনেক কম আসলে। ঠিক আছে, তারপর হচ্ছে জিএনপি আছে, জিএনআই আছে, এগুলি আমরা পড়ছি সমাজে থাকতে। তাহলে জিটিপি আমাদের জিনিসটা কি ছিল, পার্সোনাল কনজাম্পশন প্লাস বিজনেস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট প্লাস স্পেন্ডিং মাইনাস প্লাস এক্সপোর্টস মাইনাস ইম্পোর্ট। ঠিক আছে, এগুলি হচ্ছে থাকে। জিডিপি তে হচ্ছে ফরেনার্স ইনক্লুড করা হয়, আর জিএনআই তে কি ইনক্লুডস ইফ স্পেন্ট ইন কান্ট্রি। মানে এগুলি জাস্ট বেসিক পার্থক্য, এগুলি জাস্ট নলেজের জন্য। জিডিপি, জিএনপি, জিএনআই। তাহলে আমাদের যদি ট্রেডিশনাল ইন্ডিকেটর গুলি দেখি, আমাদের ট্রেডিশনাল ইন্ডিকেটর দেখো 1986 থেকে 2026 পর্যন্ত জিডিপি, এখানে জিডিপি একটা চার্ট দেখানো হচ্ছে, জিডিপি পার ক্যাপিটা ইন ইউএস ডলার্স। ঠিক আছে, তাহলে দেখো যখন 1986 ছিল তখন জিডিপি অনেক কম ছিল, আর যখন 2026 হলো জিডিপি কিন্তু তার কি 10 গুণ, অলমোস্ট 3000, আর এখন কত, কই 250, কই 3000। তাহলে কি অবশ্যই দেখে মনে হচ্ছে কি ট্রেন্ড লাইন আপওয়ার্ডস, দেখে মনে হচ্ছে হ্যাঁ জিডিপি তো বাড়ছে, তাহলে তো ভালো অবশ্যই দেশের অবস্থা। বাট আসলে কি দেশের অবস্থা ভালো না? তাহলে জিডিপি আসলে কোনো একটা জাস্ট সিম্পল একটা ক্রাইটেরিয়া ইন্ডিকেট করে। জিডিপি কখনো একটা দেশের সার্বিক পরিস্থিতি বর্ণনা করতে পারে না। তাহলে কি, যেমন এখানে যেমন দেখো ট্রেডিশনাল ইন্ডিকেটর যদি চিন্তা করো, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ভার্সেস আর নেইবারিং কান্ট্রিজ। ঠিক আছে, তাহলে দেখো বাংলাদেশের অবস্থা দেখো, দেখে মনে হচ্ছে ভালো। ইন্ডিয়া অবস্থা বাংলাদেশের থেকে খারাপ, মায়ানমার অবস্থা আরো খারাপ, তবে পাকিস্তানের অবস্থা খারাপ, নেপালের অবস্থা খারাপ। বাট আসলে কি এগুলি মানে ফ্যাক্টর না। তাহলে দেখো আমরা যা জিডিপি বেসিসে যদি চিন্তা করি, তাহলে কি আমি কোন একটা দেশকে ভালো বা খারাপ সেটা বলতে পারবো না। তাহলে জিডিপি অনেক লিমিটেশন আছে। জিডিপি একটা হচ্ছে মেইন লিমিটেশন কি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডস অফ লিভিং ইন্ট্রোডিউস করে না। একজন মানুষের অনেক টাকা থাকতে পারে কিন্তু তার লিভিং স্ট্যান্ডার্ড ওরকম হাই কোয়ালিটি না। ঠিক আছে, অথবা একটা দেশের, আমি যেটা বললাম যে জিডিপি কি একটা টেকনিক্যালি একটা অ্যাভারেজ কাউন্ট করে, 100 জন একটা রুমে যদি 100 জন থাকে, আমি যদি বলি প্রত্যেকের ইনকাম মাসে 50,000, তাহলে তোমার শুনে মনে হবে না
তাহলে তো সবাই ওয়েল এস্টাবলিশ, বাট তুমি আলটিমেটলি পরিসংখ্যান করা দেখলে প্রথম 5 জনের হচ্ছে ইনকাম হচ্ছে 10 লাখ করে, আর বাকি 95 জনের ইনকাম হচ্ছে কত 10,000 করে, তখন অ্যাভারেজ করে 5 লাখ আসছে, 50,000 আসছে, তখন জিনিসটা তো আসলে ট্যাপ হইলো না। তবে সেটা একটা সমস্যা। তারপর জিডিপি ডাজন্ট ইনভেট নেগেটিভ এফেক্টস অন নেচার, ঠিক আছে? একজন একটা দেশ যদি জিডিপি বাড়াচ্ছে, সে সাপোজ বন জঙ্গল নষ্ট করে খালি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছে, দেখা যাবে যে জিডিপি বাড়তেছে, কিন্তু তার যে বন জঙ্গল নষ্ট হচ্ছে সেটা কি এফেক্ট আমি বুঝতে পারবো না। তবে জিডিপি ডাজন্ট ইনক্লুড হাউস হোল্ড প্রোডাকশন। তবে একটা মানুষ নিজের প্রয়োজনে হাউস হোল্ডে অনেক কিছু উৎপন্ন করে, তাহলে সেই প্রোডাকশনটা জিডিপিতে আসলে কাউন্ট আসে না। তবে জিডিপি কাউন্ট ব্যাড অ্যাজ ওয়েল গুড। সাপোজ অনেক মানি লন্ডারিং আছে, তারপর অনেক ব্যাড ওয়েতে মানি অর্জন করার উপায় আছে, তাহলে সেগুলিও জিডিপিতে ইনক্লুড হয়, তাহলে ভালো নাকি খারাপ হলো সেটা জিডিপি দেখে না। তারপর জিডিপি মেক্স নো অ্যাডজাস্টমেন্ট ফর টাইম, ঠিক আছে? যেমন একটা মানুষ প্রতিদিনই কিছু পরিমাণ লেজার টাইম থাকে যেখানে সে কাজ করে না, তাহলে এই কাজ না করার কারণে যে তার যে জিডিপি কমে কমে যাচ্ছে, সেটা হচ্ছে মানে মানে দেশের যে ক্ষতি হচ্ছে। একটা মানুষ কাজ না করে মানে দেশের ক্ষতি, কারণ দেশের চালক শক্তি হচ্ছে আসলে মানুষ। তাহলে কি এই যে আমি যেটা আমলে নিলাম না, সেটাই একটা প্রবলেম। তারপর হচ্ছে জিডিপি ডাজন্ট অ্যাডজাস্ট ফর দ্য ডিস্ট্রিবিউশন গুডস, কোথায় কিভাবে ডিস্ট্রিবিউট করতেছে সেটা হচ্ছে জিডিপির মাধ্যমে বোঝা যায় না। তারপর জিডিপি ডিলস ইন অ্যাগ্রিগেট, মানে কি পলেস পার ক্যাপিটা ইন অ্যাভারেজ, আমি যেটা বললাম যে 95 জন আর 5 জনের কাহিনী, সেটা হচ্ছে অ্যাভারেজে জিডিপি সবসময় অ্যাভারেজ। আরেকটা হচ্ছে জিডিপি অনেক মেজার্স ইন ক্র্যাশ ট্রানজাকশন, আমাদের কিন্তু গুডসেরও ট্রানজাকশন হয়, তাহলে সেটা জিডিপি মানে কনভে করে না। তাহলে কি আমরা জিডিপি ছাড়া আর কি কি মেজার্স করতে পারি যেটা দিয়ে আমরা একটা দেশের অবস্থা বুঝবো? সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, জেনুইন প্রোগ্রেস ইন্ডিকেটর, জিএনএইচ, তবে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, বেটার লাইফ ইন্ডেক্স, হ্যাপি প্ল্যানেট ইন্ডেক্স, ঠিক আছে? তো এগুলো আমরা বেসিক্যালি এই ক্লাসে শিখবো হচ্ছে এইচডিআই, যেটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা কি? Human Development Index was constructed to reflect the most important dimensions of human development, ঠিক আছে? একটা মানুষের হিউম্যান ডেভেলপমেন্ট করার জন্য 3টা ডাইমেনশন যায়। একটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি, তার ঠিক আছে কিনা, এডুকেশন অ্যাটেনমেন্ট ঠিক আছে কিনা, এটা হচ্ছে রিয়েল জিডিপি, ঠিক আছে? পারচেসিং পাওয়ার, প্যারিটি ডলার, ঠিক আছে? মানে ডলারের রেসপেক্টে কারেন্ট সিচুয়েশনে তার কি পারচেসিং পাওয়ারটা কতটুকু, সেটা হচ্ছে মানে যেটা কি মানে একটা ডিসেন্ট স্ট্যান্ডার্ড ফর লিভিং এর জন্য অ্যাপ্লিকেবল কিনা সেটা বুঝতে হবে। তাইলে এই জিনিস এইটা কিন্তু ম্যাথের জন্য লাগবে এই সিটিতে, তো এটা ভালো মতো খেয়াল করো। তাহলে প্রথমে আমাদের কি কি বাইর করতে আছে? লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, একটা এডুকেশন ইন্ডেক্স, আর একটা বাইর করতে হবে ইনকাম ইন্ডেক্স। তাহলে দেখো লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্সের ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে এলইআই, যেটা লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, এটা হচ্ছে এলই, তোমাকে কোশ্চেন এলই দেয়া থাকবে, লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ, ঠিক আছে? এটা দেয়া থাকবে, তাহলে সেখানে এটা বসায় হচ্ছে এটা লোয়ার রেঞ্জ হচ্ছে 20। একটা মানুষ সর্বনিম্ন মানে বয়স হচ্ছে 20 বছরও মারা যেতে পারে, আর সর্বোচ্চ হচ্ছে 85 বছর ধরছে, এটা অ্যাভারেজ ধরছে, ঠিক আছে? 85 মাইনাস 20, তাহলে কি যেটা দেয়া থাকবে সেটা -20 ডিভাইড বাই 85 মাইনাস 20। তো এখান থেকে তুমি লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স পেয়ে যাবে। আর কোনো ইন্ডেক্সই কখনো 1-এর চেয়ে বেশি হবে না, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা, কোনো ইন্ডেক্সই কখনো 1-এর চেয়ে বেশি হবে না। তারপর এডুকেশন ইন্ডেক্স এর মধ্যে কি আছে? এটা হচ্ছে এডুকেশন ইন্ডেক্স, এটা হচ্ছে মিন ইয়ার্স অফ স্কুলিং, আর এটা হচ্ছে এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং ইন্ডেক্স, ঠিক আছে? তাহলে মিন ইয়ার্স অফ স্কুলিং বলতে কি বোঝায়? ইয়ার্স দ্যাট এ পারসন এজ 25 or above has spent in formal education, একটা মানুষ ফর্মাল এডুকেশনের পিছনে কত সময় ইনভেস্ট করছে। আর এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং বলতে কি বোঝাচ্ছে? টোটাল এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং ফর চিলড্রেন আন্ডার 18 বছরের শিশু, 18 বছরের নিচে সে কতটুকু হচ্ছে স্কুলিং করছে সেটা বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। তাহলে মিন ইয়ার্স অফ স্কুলিং কে সবসময় 15 দিয়ে ভাগ দিতে হয়, আর এস্টিমেটেড আর এটা হচ্ছে কি এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং কে 18 দিয়ে ভাগ দিতে হয়। তো এই দুইটা পাবো, এই দুইটা যোগ করে আবার 2 দিয়ে ভাগ দিব, তখন আমি কি এডুকেশন ইন্ডেক্স পাবো, ঠিক আছে? ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে মিন ইয়ার্স কে 15 দিয়ে ভাগ, এক্সপেক্টেড কে 18 দিয়ে ভাগ। সবাই এক্সপেক্টেড কে এই দুইটা কিন্তু গোলমাল পাকায় ফেলে। হ্যাঁ বলো। স্যার এই ভ্যালুটা কি স্যার ফিক্স? হ্যাঁ, ভ্যালু এগুলি ফিক্স, এগুলি চেঞ্জ হবে না, এগুলি সব ভ্যালু ফিক্স, এগুলি মনে রাখতে হবে কিন্তু পরীক্ষায় কিন্তু এগুলি দেওয়া থাকবে না। লাইফ এক্সপেন্ডেন্সি ফর্মুলা দেওয়া থাকবে না, এটা ফর্মুলা দেওয়া থাকবে না, এগুলি ফর্মুলা দেওয়া থাকবে না, এটা আর মনে রাখতে হবে। এমওয়াইএস আর ইওয়াইএস এর মানকে দেওয়া থাকবে। হ্যাঁ, ভ্যালু তো দেওয়া থাকবে অবশ্যই, এগুলি দেওয়া থাকবে। এটা ম্যাথ করলেই বুঝতে পারবে, ম্যাথ করাচ্ছি, ঠিক আছে? ম্যাথ করলেই বুঝতে পারবে। আপাতত হচ্ছে এই জিনিসটা দেখেন, আরেকটা হচ্ছে জিএনআই পার ক্যাপিটা, ঠিক আছে? তাহলে জিএনআই পার ক্যাপিটা বলতে কি বোঝাচ্ছে? গ্রস ন্যাশনাল ইনকাম এট পারচেসিং পাওয়ার প্যারিটি ডলার্স, মানে যে তোমাকে ইউএস ডলারে দেওয়া থাকবে, ঠিক আছে?
তোমাকে এটা এখানে হচ্ছে পারচেসিং পাওয়ার প্যারিটি হচ্ছে একটা কস্ট অফ গুডের একটা কারেন্সিতে কত আর ইউএস ডলারে কত, এই দুটো রেশিও, ঠিক আছে? তাহলে আমাদের ডিরেক্ট ডলারই দেওয়া থাকবে তোমাদের কোশ্চেনে, সো এটা দরকার নেই, এটা করা লাগবে না, কনভার্সন করা লাগবে না। তাহলে তোমাদের ইনকাম ইন্ডেক্সটা বের করতে হবে। ইনকাম ইন্ডেক্স বের করার পর ইনকাম ইন্ডেক্স ক্ষেত্রে দেখো, সাপোজ তোমাকে দেওয়া থাকবে একটা জিএনআই পার ক্যাপিটা। পার ক্যাপিটা মানে কি, মাথা পিছু প্রতিটা মানুষের পার এভারেজ, মানে দেশের টোটাল দিয়ে টোটাল সংখ্যা দিয়ে ভাগ যেটা, সেটাকে বলে পার ক্যাপিটা। পার ক্যাপিটা ডিরেক্ট দেওয়া থাকবে, সো এটা চিন্তার কোনো কারণ নেই। দেখো এখানে লোয়ার ভ্যালুটা বলছে 100, আপার ভ্যালু বলছে 70,000। এই ভ্যালুগুলি কিভাবে ধরলো তারা? সাপোজ লোয়ার ভ্যালু 100 মানে কি, একটা মানুষ যদি তুমি 100 টাকা আর্ন করে ডেইলি বা মান্থলি, ধরো মান্থলি সে 100 টাকা আর্ন করে, তুমি যদি পরের দিন তাকে পরের মান্থে তাকে 200 টাকা দাও, সে অনেক খুশি হয়ে যাবে না? অবশ্যই সে অনেক খুশি হবে, কারণ তার বেতন তার কাছে কি মনে হয়েছে, ডাবল হয়ে গেছে তার কাছে মনে হচ্ছে। কিন্তু একটা মানুষ যদি 75,000 টাকা আর্ন করে মান্থলি, তাকে যদি পরের মান্থে 75,100 টাকা দাও, সে কি এরকম খুশি হবে? অবভিয়াসলি না। তার কাছে এই 100 টাকা তো এখন তেমন একটা ম্যাটার করে না। তাহলে এই যে 75,000 থেকে 100 এই পর্যন্ত হচ্ছে একটা হচ্ছে স্যাটিসফ্যাকশনের রেঞ্জ বোঝানো হয়েছে, ঠিক আছে? এবং মাঝখান দিয়ে লন দিয়ে কি জিনিসটাকে কমায় দিয়েছে। লন দেয়া, কোনো কিছুর সামনে লন এলএন দেয়া মানে কি, আসলে রেঞ্জটাকে একটা শর্টের মধ্যে নিয়ে আসা। তো সেটার জন্য হচ্ছে ইনকাম ইন্ডেক্স হচ্ছে এই ফর্মুলাটাও মনে রাখতে হবে, জিএনআই পার ক্যাপিটা মাইনাস লন 100 ডিভাইড বাই লন 75,000 মাইনাস লন 100। তাহলে এখান থেকে তিনটা ইন্ডেক্স বের করলাম, ইনকাম ইন্ডেক্স, এডুকেশন ইন্ডেক্স, এটা কি ওই যে লাইফ এক্সপেক্টেন্সি। তারপরে এই তিনটা ইন্ডেক্সকে কিউব রুট করে যদি আমি, এটা কি কি বলে আমরা জেনে সবকিছু নাকি অ্যারিথমেটিক অ্যাভারেজ। অ্যারিথমেটিক অ্যাভারেজ মানে কি, যোগ যোগ দিয়ে যতগুলি যোগ দিছো 1 2 3 যদি, তাহলে 3 দিয়ে ভাগ, মানে যতগুলি সংখ্যা নিছো ততগুলি দিয়ে ভাগ। আর জিওমেট্রিকের ক্ষেত্রে কি হয়, যতগুলি নিছো তাহলে তত পাওয়া। যদি এখানে 4টা থাকতো তখন কি পাওয়ার 4 হতো। তোমাদের তো 4টা নেই, তোমাদের 3টাই আছে। কিউব রুট ইন্টু লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, ইনকাম ইন্ডেক্স আর এডুকেশন ইন্ডেক্স, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি আলটিমেটলি কি পেলে, এইচডিআই পেয়ে যাবে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো এটা হচ্ছে তোমাদের ম্যাথের প্রসিজার, কিভাবে ম্যাথটা করবো আমরা। তারপর হচ্ছে দেখো, এই যে এইচডিআই ভ্যালু দেখে রেঞ্জের মধ্যে পাবা বিভিন্ন, এই ভ্যালুর রেঞ্জ গুলি মনে রাখতে হবে, এই 4টা রেঞ্জ। তাহলে যদি 0.55 থেকে কম আসে তখন কি বলবো, লো হিউম্যান ডেভেলপমেন্ট। যদি 0.55 থেকে 0.69 এর মধ্যে আসে তাহলে কি মিডিয়াম, 0.7 থেকে 0.79 এর তখন কি হাই, আর 0.8 থেকে হলে কি ভেরি হাই হিউম্যান ডেভেলপমেন্ট। আর অলওয়েজ এগুলি দশমিকের পর অ্যাটলিস্ট 3 ডিজিট নিবা, বুঝছো? প্রতিটা ভ্যালু ক্যালকুলেশনের পর দশমিকের পর অ্যাটলিস্ট 3 ডিজিট নিবা। আচ্ছা, তাহলে এখানে যেমন একটা ম্যাথ করে দেয়া আছে কি, আচ্ছা এখানে করে দেয়া নাই তো সমস্যা নেই, যাই হোক। তো এখানে দেখো একটা বলছে লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ বলছে, স্কুলিং বলছে, এক্সপেক্টেড বলছে, জিএনএ। সবাই একটু করো তো এই ম্যাথটা, জাস্ট সূত্রে বসাবা, ক্যালকুলেটর বসাবা, ঠিক আছে? তাহলে প্রথমে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স বের করো, এলইআই। এটার ফর্মুলা কি ছিল, যেটা দেয়া থাকবে, তাহলে যেটা দেয়া কত, 72 মাইনাস 20 ডিভাইড বাই 85 মাইনাস 20, এটা করে কত আসে বলো? দশমিকের পর 3 ডিজিট পর্যন্ত বলবা। Sir, 0.8. 0.8। আচ্ছা, এটা একটা পাইলা। তারপর আসো এডুকেশন মিন ইয়ার্স অফ স্কুলিং কত, 5.2। মানে আমাদের আলটি কি লাগবে, এডুকেশন ইন্ডেক্স লাগবে। তাহলে মিন ইয়ার্স অফ স্কুলিং কে আমরা কত দিয়ে ভাগ দিই, 15 দিয়ে ভাগ দিই। তাহলে 5.2 ভাগ 15, এটা করলে কত আসে বলো? 5.2 ভাগ 15 করলে কত আসে? Sir, 0.346. 0.346, 0.346। আর এটাকে 18 দিয়ে ভাগ দিবা, 10.2 ভাগ 18 কত আসে বলো? 0.566. 0.5, 66. 0.566, 566। এটাকে আবার 2 দিয়ে ভাগ দিবা, তাহলে কত আসে বলো?
0.456. 0.456। তো এটা দুইটা পেয়ে গেলাম। আরেকটা কি ইনকাম ইন্ডেক্স। ইনকাম ইন্ডেক্স বলো। ইনকাম ইন্ডেক্স এর ক্ষেত্রে যে লন কত দেয়া আছে? 3341 মাইনাস লন 100 ডিভাইড বাই লন 75,000 মাইনাস লন 100। এটা কত আসে বলো? এটা ইনকাম ইন্ডেক্স। Sir, 0.441 আসে। 0.441। তাহলে এখন তিনটাকে কিউব রুট দাও। তাহলে কি কি পাইলা? কিউব রুট 0.8 ইন্টু 0.456 ইন্টু স্যার 0.5 হচ্ছে জিরো আসে স্যার। 0. কত আসে? 0.5300 আসে। কোনটা? স্যার আই 0.53। 53 কত? 530 স্যার। এটা দেখো তো মিলছে কিনা সবার এতে। জি স্যার 0.530 আসে। 0.56। তাহলে এটা কিউব রুট দিয়ে বলো কত আসে? কত আসে এটা? স্যার 0.5782। 0. 0.5782। 82 which is almost close to 0.57। যেহেতু আমাদের দশমিকের পর আসলে ঘর এটা ম্যাটার করে একটু, তাহলে আলটিমেটলি দেখো 0.579 আসে। ঠিক আছে? তাহলে এইভাবে আসলে এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ক্যালকুলেট করা হয়। ওটা ইজিয়ার, এটা খুবই ইজি। হ্যাঁ ঠিক আছে। স্যার মানে এডুকেশন ইন্ডেক্সটা আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো স্যার। কোনটা? স্যার এডুকেশন ইন্ডেক্স। এডুকেশন ইন্ডেক্স দেখো। এডুকেশন ইন্ডেক্স হচ্ছে দেখো এই যে মিন ইয়ার্স অফ স্কুলিং কে হচ্ছে 15 দিয়ে ভাগ দিতে হয়। সূত্রটা যদি দেখে আসো, সূত্রটা আমি একটু মুছি। এই যে এডুকেশন মিন ইয়ার্স অফ স্কুলিং যেটা দেয়া থাকবে সেটাকে আগে 15 দিয়ে ভাগ দিবা। তারপরে এই মিন ইয়ার্স অফ স্কুলিং ইন্ডেক্স পাবা। এডুকেশন এস্টিমেট ইয়ার্স অফ স্কুলিং যেটা আছে সেটাকে 18 দিয়ে ভাগ দিবা, তখন এটাকে কত এটা দিয়ে গুণ দিবা। আচ্ছা সাপোজ যদি এরকম দেখো যে কোনোটার ভ্যালু হচ্ছে একের থেকে বেশি হবে না, কিন্তু এই কোনোটার ভ্যালু একের থেকে বেশি হবে না। সাপোজ অনেক সময় দেখতে পারো এটা 20/18 যদি দেয়া, সাপোজ যদি দেয় তখন কিন্তু অলওয়েজ ধরে নেবা 1, নট 20/18 ভাগ করে কিন্তু 1.1 এর থেকে বেশি আসবে। ঠিক আছে? এটা কিন্তু মাথায় যেন থাকে, কোনো ভ্যালু একের থেকে বেশি আসবে না। তারপর এটাকে এই দুইটা বের করবো, তবে দুইটা অ্যাভারেজ নিবো। তাহলে আমিও সেম কাজ করছি এখানে। প্রথমে দেখো এটাকে 15 দিয়ে ভাগ দিছি 0.346 আসছে, এটাকে 18 দিয়ে ভাগ করছি 0.566 আসছে। তারপরে কি এই যে এখানে দুইটা ভ্যালু যোগ করছি, যোগ করে 2 দিয়ে ভাগ দিছি যেটা আসছে 0.456। তারপরে কি তিনটা ভ্যালু আছে, একটা দুইটা তিনটা, এই তিনটাকে কিউব রুট দিয়ে গুণ দিছি, তাহলে কি 0.579 আসছে। এখন 0.579 কিসের মধ্যে পড়ছে? অবভিয়াসলি এটার মধ্যে পড়ছে 0.55 থেকে 0.69, যেটা কি মিডিয়াম হিউম্যান ডেভেলপমেন্ট। তাহলে কি বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের জন্য, তাহলে কি বাংলাদেশ কিসের মধ্যে পড়ে? মিডিয়াম হিউম্যান ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। অঙ্কটা বুঝছি সবাই? জি স্যার। ওকে। তাইলে
এখন যে এইচডিআই করলাম, তাহলে এইচডিআই অবশ্যই কিছু লিমিটেশন বা ক্রিটিসিজম আছে। তাহলে সেটা কি, ইট ইজ নাইদার এ মেজার অফ ওয়েলবিং নর এম্পাওয়ারমেন্ট। ঠিক আছে, এইচডিআই দিয়ে আসলে মানে এক্সাক্ট ওয়েলবিং আর এম্পাওয়ারমেন্ট একটা মানুষের আছে কিনা সেটা বোঝা যায় না। কাইন্ড অফ সিমিলার টু জিডিপি পার ক্যাপিটা ইন দ্য আউটকাম অফ কান্ট্রি র্যাঙ্কিং। ঠিক, অনেক সময় কান্ট্রি র্যাঙ্কিং হচ্ছে এইচডিআই হবে ম্যাক্সিমাম, সেটাও কাইন্ড অফ সিমিলার টু জিডিপি হয়ে যায়। তারপর দ্য কম্পোনেন্টস হেলথ, এডুকেশন, ইনকাম আর ওয়েট ইকুয়ালি। ঠিক আছে, যেমন তুমি এডুকেশন ইন্ডেক্স করলা, হেলথ ইন্ডেক্স করলা, তারপর কি লাইফ এক্সপেক্টেন্সি যেটা হচ্ছে হেলথ, তুমি সবগুলিকে ইকুয়াল ওয়েটেজ দিছো, মানে কি কিউব রুট দিছো, ইকুয়াল ওয়েট দিছো, বাট আসলে কি ইকুয়াল ওয়েটেজ হয় সেটা তুমি জানো না, সেটা একটা সমস্যা। But components are too narrow and don't indicate some free political level. Political যে একটা ইফেক্ট আছে মানুষের উপর, সেটা কোনো মানে তুমি কনসিডার করো না। তবে the indicators do not take into account to inequalities within countries. ঠিক আছে, এক কান্ট্রিতে কিন্তু অপরচুনিটিস বেশি, আর কান্ট্রিতে অপরচুনিটিস কম। তাহলে এই যে অপরচুনিটিস বেশি কমের কারণে ইনইকুয়ালিটি হচ্ছে, তাহলে সেই ইনইকুয়ালিটিতে কিন্তু আমি আনতেছি। তাহলে কি সাস্টেনেবিলিটি এবং সাস্টেনেবিলিটি কনসিডার করা হচ্ছে। তাহলে কি এইচডিআই আসলে অনেক লিমিটেশন। এইচডিআই যাচ্ছে, আইএসডিআই আসছে। আইএসডিআই কি ইনইকুয়ালিটি অ্যাডজাস্ট। এবার কি আমি ইনইকুয়ালিটি ধরবো, একটা দেশে কত ইনইকুয়ালিটি আছে কোন কোন জিনিসে, তো সেগুলি অ্যাডজাস্ট করে আমার যে আগে এইচডিআই ছিল সেটাকে আমি অ্যাডজাস্ট করবো। তাহলে অ্যাডজাস্ট করলে অবশ্যই একটু কমে যাবে এইচডিআই। এইচডিআই কমা মানে কি, আসলে রিয়েল সিনারিতে চলতেছি দেশে অ্যাকচুয়ালি, মানে জাস্ট ডেটা বেসিস না। তাহলে এটা কি আসলে বোঝায় আমার যে এইচডিআই, আইএসডিআই কি হবে, আইএসডিআই তাহলে কি আগে শুধু এইচডিআই আগে কি ছিল, এইচডিআই আগে কি ছিল, কিউব রুট অফ এডুকেশন ইন্ডেক্স, লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, আর এটা কি ইনকাম ইন্ডেক্স। তাহলে এবার এডুকেশনকে আমি ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড এডুকেশন ইন্ডেক্স বের করব, ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স বের করব, ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড কি ইনকাম ইন্ডেক্স বের করব। তারপরে এই তিনটা যখন বের করবো, তারপরে এই তিনটাকে কি আমি আবার কিউব রুট দিয়ে গুণ দিলে কি পাবো, আইএসডিআই পাবো। ঠিক আছে, তাহলে এটাই করছে তারা। যেমন এখানে এই আইইআই এটাকে আসলে স্টার বলে, মানে কোনো কিছুকে স্টার দেয় মানে সেটা হচ্ছে কি আসলে ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা হচ্ছে কোর্সে যেমন একটা ম্যাথ, যেমন ওরা লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স সাপোজ কোশ্চেনে দেওয়া ছিল, সেটা তারা বের করছে, ইনকাম ইন্ডেক্স, এডুকেশন ইন্ডেক্স বের করছে, ইনকাম ইন্ডেক্স বের করছে। তাহলে ইনইকুয়ালিটি মেজার, এই যে এটাকে বলে এ এক্স, এই জিনিসটা একটু খেয়াল করো, ইনইকুয়ালিটি মেজার হচ্ছে এ এক্স, আর ইনইকুয়ালিটি যখন অ্যাডজাস্ট করে তখন হচ্ছে 1 মাইনাস এক্স। তো তোমাকে কোশ্চেনে কিন্তু কিন্তু ইউনিটি এস্টেটই দেয়। তোমাকে যদি স্টুডেন্ট বলে যে 7.5% মেজার, এটা মানে হচ্ছে আসলে 0.075, যেটা কি এক্স। যদি আমি তোমাকে কোশ্চেন বলি ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড, মানে অ্যাডজাস্টেড কথাটা মানে হচ্ছে কি 1 মাইনাস এক্স। আমি যদি বলতে ইনইকুয়ালিটি যে অ্যাডজাস্টেড মেজার, অ্যাডজাস্টেড, তখন কি এই জিনিসটাই হয়ে যেত কি 1 মাইনাস এক্স ধরতা। ঠিক আছে, আর যদি তোমাকে শুধু এক্স দেওয়া থাকে তখন কি করতে হবে, আগে 1 মাইনাস এক্স করে তারপর কি যেটা পাইছো আগে লাইফ এক্সপেক্টিং দিস সেটা করতে হবে। করে দেখো যে দেখো ভ্যালুগুলি কমে যাচ্ছে। এই যে এটার সাথে দেখো 1 মাইনাস এক্স করে ইন্টু হচ্ছে এই যে এটা কি এডুকেশন ইন্ডেক্স গুণ দিচ্ছে, তাহলে কি ভ্যালু কমে যাচ্ছে। সেম ভাবে এটার ক্ষেত্রে কি ভ্যালুগুলি কমে যাচ্ছে। তাহলে এই নতুন যে তিনটা ভ্যালু পাইলা 1 2 3, এই তিনটাকে আবার তুমি করবা, আবার হচ্ছে কিউব রুট দিয়ে এই তিনটা ভ্যালু ইনপুট দিবা, এখানে একটা দিবা, এখানে একটা দিবা, এখানে একটা দিবা, করে আরেকটা ভ্যালু পাবা, সেই ভ্যালুটা হচ্ছে আইএসডিআই। বুঝছো, মানে সেম জিনিস, জাস্ট এখানে একটা এক্সট্রা কাজ করতে হচ্ছে। এই এক্স 1 মাইনাস এক্স দিয়ে গুণ দিয়ে আগের যে ভ্যালু পাইছো এটা দিয়ে গুণ দিবা, প্রতিটা কম্পোনেন্টকে গুণ দিয়ে যেটা পাবা, তারপর সেই তিনটা কি আবার কিউব রুট নিবা। তাহলে এখানে হচ্ছে তাহলে কি পেলা, আইএসডিআই পেলা। তাহলে আইএসডিআই তারপর একটা লস, ইনইকুয়ালিটিতে লস। আর কত আসছে ইনইকুয়ালিটি, এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট 0.814, এখন কত পাচ্ছ নতুনটা 0.67। অবশ্যই এই যে এইচডিআই কি নেমে গেল, তাহলে কি এইচডিআই একটা লস হলো। লস মানে কি, এই যে কতটুকু ডিফারেন্স হয়েছে, তাহলে কি 0.814, 0.814 মাইনাস 0.676, আর ডিভাইড বাই ইনিশিয়াল কত ছিল 0.814 ইন্টু 100, এটাই হচ্ছে আমাদের লস। তাহলে এটাই হচ্ছে আমাদের লস। তাহলে এই জিনিসটা বুঝছি,
এই লসটা, তারপর এখান থেকে এই জিনিসটাকে বলে লস ডিউ টু ইনইকুয়ালিটি। তাহলে আমরা প্রথমে নর্মাল ম্যাথ দেখলাম এইচডিএ কিভাবে বের করতে হয়। আইএসডিএ বের করার জন্য আমার প্রতিটা কি এগুলি স্টার বের করতে হয়। এই স্টারগুলি হচ্ছে এগুলি, মুছে দেই, মুছবো না। এই স্টারগুলি হচ্ছে এগুলি, এই যে স্টারগুলি আলটিমেট ফাইনাল ভ্যালু। এই স্টারগুলি হচ্ছে কি আলটিমেট ফাইনাল ভ্যালু এটা। তারপরে তিনটা ফাইনাল ভ্যালু গুণ দিয়ে কিউব রুট করলে আমি কি আইএসডিএ পাবো। তারপরে কি লস কি বের করবো, এটা মাইনাস এটা ডিভাইড বাই এটা। ঠিক আছে, তাহলে দেখো এই কান্ট্রিটার জন্যই সাপোজ এটা কিসের জন্য করছে, বারবাডোসের জন্য করছে। যখন শুধু এইচডিআই ছিল তখন সে কোন রেঞ্জে ছিল, 0.814। দেখো 0.814 কিসের মধ্যে পড়ে, অবশ্যই ভেরি হাই হিউম্যান ডেভেলপমেন্টে ছিল। তারপরে কত আসছে, আইএসডিএ করে আসছে 0.676। তো 0.676 কিসের মধ্যে পড়ে, এটার মধ্যে পড়ে। দেখো ভেরি হাই থেকে মিডিয়ামে চলে গেল, তাহলে কি আসলে ইনইকুয়ালিটি যে একটা বড় ইস্যু সেটা বোঝা যাচ্ছে। তাহলে কি এই ম্যাথটা বুঝছো? স্যার এখানে ডাইমেনশন ইন্ডেক্সটা কি? ডাইমেনশন ইন্ডেক্স হচ্ছে এই যে এলিআই যেটা বের করলো, যেমন আমরা আগের মতে প্রতিটা যে বের করলাম, হয়ে গেল, আচ্ছা মুছে দিছি, যাই হোক। তো আমরা যে আগে প্রতিটা যে এডুকেশন ইন্ডেক্স বের করলাম, ইনকাম ইন্ডেক্স, এই প্রতিটাকেই বলে ডাইমেনশন ইন্ডেক্স। এক এক নাম হচ্ছে ডাইমেনশন ইন্ডেক্স। দেখো ডাইমেনশন ইন্ডেক্স, এখানে ডাইমেনশন নাম দিচ্ছে, জাস্ট কলামের নাম দিচ্ছে আইএক্স। আলটিমেটলি এগুলির ভ্যালু হচ্ছে এটা। তুমি বাসায় এই জিনিসগুলি, এই যে এখানে ভ্যালুগুলি দেওয়া আছে, এটা পুট করবা ওই ইকুয়েশনে। যেমন লাইফ এক্সপেক্টেন্সি কত করবো, 79.2 মাইনাস 20 ডিভাইড বাই 85 মাইনাস 20 করে দেখবা এই ভ্যালুগুলি আসছে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তাহলে তোমাদের এক্সামে কিন্তু সিটিতে এটা আসবে, আমি বলে দিলাম এই ম্যাথ আসবে। যে প্রথমে এইচডিআই বের করবা, আইএসডিআই বের করবা, তারপর লস বের করবা। ঠিক আছে, আচ্ছা আরেকটা হচ্ছে ইনইকুয়ালিটি অ্যাভারেজ। অ্যাভারেজ অনেক সময় বের করতে বলে। অ্যাভারেজটা কি, এই যে তিনটা ইনইকুয়ালিটি যোগ করে 3 দিয়ে ভাগ, শেষ। এটা হচ্ছে ইনইকুয়ালিটি অ্যাভারেজ। এই যে তিনটা আছে না, 0.087, 0.055, 0.336, এগুলি তিনটা যোগ করে। এটা আরেকটা জিনিস খেয়াল করো, অনেক সময় কিন্তু পরীক্ষায় পার্সেন্টেজ দেওয়া থাকে। এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া থাকলে সেটা কি নর্মালি আগে ফ্র্যাকশন করে নিয়ে যাবো, যেটা কত, যদি 7% দেওয়া থাকে এটা মানে কত, 0.07। এভাবে করে নিতে হবে, নট এভাবে। তুমি অ্যাভারেজের সময় হয়তো তুমি 7% যাই থাকুক না সেটা পার্সেন্টেজ করতে পারো, বাট এমনি যখন এগুলি গুণ করবা তখন কিন্তু এই যে দশমিকে নিয়ে নিতে হবে, নট পার্সেন্টেজে রাখা যাবে না। ঠিক আছে, এই ছিল আমাদের হচ্ছে সিটির জন্য। আর হচ্ছে তোমাদের টার্মে হচ্ছে এরকম একটা ম্যাথ আছে, এই যে জিডিআই এর ম্যাথ। জিডিআই ম্যাথ কি, জাস্ট দুইটা ম্যাথ করবা। ফিমেলের জন্য ডেটা দেয়া থাকবে, ফিমেলের জন্য এই যে এখানে যেরকম ডেটা দেয়া আছে এরকম সব ডেটা দেয়া থাকবে, ফিমেলের জন্য একবার, মেলের জন্য একবার। তাহলে প্রথমে ফিমেলের এইচডিআই বের করবা, এইচডিআই ফিমেল, এখানে ইনইকুয়ালিটি লাগবে না। তারপর কি এইচডিআই মেল বের করবা, তারপরে কি করবা, এই ফিমেল ভাগ মেল করবা, তাহলে কি জিডিআই পেয়ে যাবে। ঠিক আছে, আর কিছু না। জিডিআই এর ক্ষেত্রে এটাই, জিডিআই এর ক্ষেত্রে বুঝতে যাচ্ছে কোনো সমস্যা নেই, কারণ দুইটা মানে জাস্ট একই ম্যাথ দুইবার করবা, ডিফারেন্ট ডাটা। একবার এইচডিআই করবা ফিমেলের জন্য, এবার এইচডিআই মেলের জন্য বের করবা, তারপর কি দুইটাতে। আর যদি দেখো জিডিআই কত, যদি বেশি আসে তাহলে বলবা যে অবশ্যই ভালো, অবভিয়াসলি। মানে কি ফিমেল আর মেলের মধ্যে রেশিও নাই, মানে ডিফারেন্সিয়েট নাই, মানে একের কাছাকাছি আসলে বুঝবা কি ফিমেল যা মেলও তাই, মানে দুইজনের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন নাই। আর যদি দেখো একের কম আসতেছে বেশি, তখন বলবা কি ডিসক্রিমিনেশন আছে বা এরকম, বাট নট এ গুড জিডিআই, এরকম বলবা, কমেন্ট করবে একটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জিডিআই গেলে, এটা কি ফাইনালের জন্য আসে কিন্তু ফাইনালে। আর আরেকটা ম্যাথ হচ্ছে, এবার হচ্ছে এমপিআই, যেটা এটা আরেকটা ম্যাথ যেটা ফাইনালে আসে দেখবো সবসময়। তাহলে সেটা হচ্ছে কি তিনটা ডাইমেনশন এমপিআই এর ক্ষেত্রে। বলছে কি 2010 এমপিআই ইন্ট্রোডিউস করেছিল, উইচ ডিফাইন্স দ্য মাল্টিপল ওভারল্যাপিং ডিপ্রাইভেশন সাফার্ড বাই হাউস হোল্ড। আর ঠিক শুধু আছে, এক থাকলে ডিসক্রিমিনেশন নাই স্যার। কোনটা, স্যার ওইটাতে শুধু এক থাকবে, পয়েন্ট ছাড়া ডিসক্রিমিনেশন। 2010 এর মধ্যে 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 2010 এ
কথা বুঝিনি আরেকবার, কিসের ডিসক্রিমিনেশন? ট্যাগ নিয়ে যে বললেন স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো, তুমি এইচডিআই ফিমেলের জন্য বের করতেছো, সাপোজ 90/92, অলমোস্ট ক্লোজ টু 1 না? তাই তো? তাহলে কি মেল ফিমেল যদি 90 হয়, মেল 92, মানে দুজন কাছাকাছি আছে, মানে তাদের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন নাই। কিন্তু যদি ফিমেল হতো 50, মেল হইতো 90, তখন কি এটা অনেক কম না 1 থেকে? তখন কি বোঝা যাচ্ছে যে মেলের যে পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে, ফিমেলের পরিমাণ ডেভেলপমেন্ট হয় না। ঠিক আছে, এর জন্য এই কথাটা বলা। আচ্ছা, তো এবার আসো এমপিআই। এমপিআই হচ্ছে একটা হাউস হোল্ডের জন্য হিসাব করা হয়। তাহলে হাউস হোল্ডের ডাইমেনশন আমরা 3টা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে এডুকেশন, একটা হচ্ছে হেলথ, আর একটা হচ্ছে কি লিভিং স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো এডুকেশন, হেলথ, ডাইমেনশনাল বেস। এডুকেশন আবার হেলথ প্রতিটার জন্য কি আমরা 2টা করে ভাগ করছি। এটা 2টা পার্ট আছে 1, 2, এটার 2টা পার্ট আছে 1, 2। আর হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড ভাগে ভাগ করছি 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, তাইলে যদি প্রথমে তুমি চিন্তা করো, এডুকেশন মানে তোমার টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1, তাই না? এডুকেশনের জন্য রাখো, হেলথের জন্য রাখো, লিভিং এর জন্য রাখো। ঠিক আছে, তাহলে এডুকেশনের কত পড়তেছে 1 এর, তাহলে 3টা যদি থাকে তাহলে 1/3, 1/3, 1/3 করে পড়তেছে, তাই না? হ্যাঁ 1/3, হ্যাঁ, মানে প্রতিটার জন্য 1/3। তারপর এডুকেশন আবার 2টা করে পার্ট আছে, তাই না? তাহলে কি 2টা করে পার্টের জন্য কত করে প্রবাবিলিটি থাকে? 1/6, 1/6, 1/6। এই জিনিসটা কি বুঝি? প্রবাবিলিটি এখানে 1 ছিল, টোটাল প্রবাবিলিটিতে 1 হইতে হবে। তাহলে 1 এর 3/1 এখানে, 3/1 এখানে, 3/1 এখানে। এটার আবার 2টা ভাগ আছে, তাহলে কি 1/6, 1/6, এটাও 1/6, 1/6। এটা যদি 6টা ভাগ থাকে তাহলে এটার প্রবাবিলিটি কত হবে? একজন আমাকে একটু বলো তো। এখানে কিন্তু বলছে 6টা ইন্ডিকেটর লিভিং স্ট্যান্ডার্ডে, তাহলে কয়টা, কত প্রবাবিলিটি কত করে হবে? 1/18। হ্যাঁ, তাহলে কি 1/18, এরকম 6টা আসবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখো 1/6, 1/6, 1/6 ওয়েট ধরছে। আর লিভিং স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে ধরছে কত? 1/18, 1/18, 1/18, 1/18, এভাবে দেখো 6টা আসছে। ঠিক আছে, এখানে যে ওই ইন্ডিকেটর, ডিপ্রাইভড, এগুলি লেখা আছে, এগুলি তোমাদের মুখস্থ করার কিছুই নেই, এগুলি জাস্ট কোশ্চেনে দেয়া থাকবে। কোশ্চেনে এরকম দেয়া থাকবে যে হাউস হোল্ড সাইজ, দেখবা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা দেখবো, তাহলে বুঝতে পারবা। কোশ্চেনে যে এরকম দেয়া থাকবে। তাহলে আমরা কি বের করতে চাচ্ছি আসলে? এমপিআই, মাল্টি ডাইমেনশনাল প্রপার্টি ইন্ডেক্স, একটা হাউস কতটুকু পুয়ার সেটা বের করার জন্য। ঠিক আছে, তাহলে হেলথের জন্য এগুলিও সব লেখা থাকবে, এগুলি নিয়ে চিন্তা করার কিছু নেই, এগুলি সব লেখা থাকবে, এগুলিও দেয়া থাকবে, এগুলিও দেয়া থাকবে। তোমার জাস্ট হচ্ছে প্রবাবিলিটি হিসাব করে যোগ করতে হবে, আর কিছু না। তাইলে আগে দেখো হেলথের জন্য, দেখো এখানে কি কি দেয়। প্রথমে আগে হাউস হোল্ডটা দেখো, এই হাউস হোল্ডে 4টা, এখানে 7টা, এখানে 5টা, এখানে 4টা। ঠিক আছে, তাহলে এখানে এগুলিও দেয়া আছে যে 0, 0, 1, 0, এগুলি সব তাদের দেয়া। তাহলে দেখো এখানে প্রতিটা জিনিসের জন্য 16.7%, 1/6 ইন্টু 100 করছে, তাহলে 16.7%, 16.7% এগুলি আসছে। তারপর হচ্ছে এটার জন্য কত? 1/18 মানে কত? 5.6, 5.6, 5.6, 5.6। তাহলে আমি যদি টোটাল প্রবাবিলিটি যদি 1/3 থেকে বেশি পাই, মানে 33-এর থেকে বেশি পাই, তখন আমি তাকে বলবো ইয়েস, ওই পোর্শনটা মাল্টি ডাইমেনশনালি পুয়ার। ঠিক আছে, ইয়েস। তাহলে দেখো যদি আমি হিসাবটা করি, তাহলে প্রথমে এই হাউস হোল্ডের জন্য আসো, তাহলে তাহলে তাদের টোটাল প্রবাবিলিটি কত দেখো, একটু হিসাব করো। 5.6 কয়টা আছে এখানে? একটা, যোগ করো। 5.6 এর সাথে যোগ করো, এখানে একটা পাইছো। আচ্ছা, আগেও তো ছিল, আমি একটু পিছন থেকে আসি। তাহলে দেখো এখানে আগে এর জন্য হিসাব করো, দেখো এর জন্য কত আসতেছে, এটা 0 বাদ, এটা কত 1, তাহলে একটা 16.7 যোগ, প্লাস এখানে আর কিছু আছে নাই, 0, 0 বাদ, এই কলাম বরাবর তাকাও, তাহলে এখানে জাস্ট একটা পাইলাম। তারপর এই কলাম বরাবর তাকাও, এখানে কয়টা পাইলাম? একটা হচ্ছে 5.6, আর কিছু পাইছি? আর পরেরটাও 0, দেখো। তাহলে 16.7 প্লাস 5.6 কত হয় যোগ করে বলো তো?
22.3 স্যার। 22.3, তাহলে দেখো 22.2 আসছে, তাহলে দেখো এর জন্য দেখছেন নো। ঠিক আছে, তাহলে সেম ভাবে যদি তার মানে কি, আমি বলছি যে ইজ দ্য হাউস হোল্ড মাল্টি ডাইমেনশনাল, যদি সি গ্রেটার, এই যে টোটালটা যদি গ্রেটার দেন 33% চেয়ে বেশি আসে তখনই আমি মাল্টি ডাইমেনশনাল পড়বো। 33% বা তার সমান হইলেও আমি মাল্টি ডাইমেনশনাল পড়বো। ঠিক আছে, গতবার পরীক্ষা কম দিয়েছিলাম যে 33%ই আসছিল, তো অনেকে কনফিউশনে দিছে, দেয় নাই, তো ওটা সমস্যা না। যদি এরকম রেয়ার কেস আসে তখন তোমাদের আমি কনসিডার করি, বা জেনারেলি 33%-এর চেয়ে বেশি হলে তখন আমি কি বলবো, মাল্টি ডাইমেনশনাল পড়বো, আদারওয়াইজ না। ঠিক আছে, তো তাহলে দেখো, তাহলে যদি আমরা সি এর জন্য একটা হিসাব করি, দেখো সি বা বি এর জন্য, দেখো বি এর জন্য কত আসে, তো বি এর জন্য কত পাও দেখো, একটা 16, সবাই একটু ক্যালকুলেটর দিয়ে যোগ করো, যে 16.67 একটা যোগ করলো, 16.67 আরেকটা যোগ করলো, 17.67 আরেকটা যোগ করলো, তাহলে কত হলো, তিনটা 16.67 বা 16.7, তারপর হচ্ছে একটা 5.6, দুইটা 5.6, তিনটা 5.6, চারটা 5.6, তাহলে তিনটা 16.7 প্লাস একটা, চারটা 5.6, কত আসে যোগ করে? স্যার 72.5। হ্যাঁ, বা 72, আচ্ছা যাই হোক, এখানে একটু দশমিক হেরফের হতে পারে। তাহলে আলটিমেটলি দেখো 72.2, তাহলে কি যেটা অবশ্যই 33-এর থেকে বেশি, তাই ইয়েস ধরছি। সেম ভাবে 38-এর জন্য ইয়েস, এটার জন্য ইয়েস। তাহলে এই পার্টটা বুঝছি আমরা যে ইয়েস কোনটা নো কোনটা। 33.33% যে এর কিভাবে, বেশি হলে ইয়েস হবে। জি স্যার। হ্যাঁ এই যে লেখাই আছে, ইজ দ্য হাউস মাল্টি ডাইমেনশনাল সি গ্রেটার দেন 33.33%। ঠিক আছে, আচ্ছা, আর স্যার তো সমান তাহলে যে দেখো বললেন একটা সমান হইলেও, এখানে দেখো যদি সমানও হয় তাও আমি তাকে কি নো ধরবো। একমাত্র সি, আচ্ছা সমান হইলেও আমি তাকে কি ধরবো, তখন ইয়েস ধরবো, অবভিয়াসলি পুয়ার ধরবো। 33 এর কম হইলে আমি যে নো ধরবো, বুঝছো? ইকুয়াল আর গ্রেটার দেন হইলে আমি ইয়েস ধরবো। দেখো ইকুয়াল আর গ্রেটার দেন, তো তাইলে দেখো একটা নো পাইলাম, তিনটা ইয়েস পাইলাম, তাহলে কি এদের হাউস হোল্ড কত ছিল দেখো, 4, মানে 4-এর জন্য বাদ, তাহলে কে কে পুর, এই হাউস হোল্ড পুর, এই হাউস হোল্ড পুর, এই হাউস হোল্ড পুর, ঠিক না? তাহলে 7, 5, 4 আসলে পুর। তাহলে এখান থেকে আমি একটা হচ্ছে এই যে হেড কাউন্ট রেশিও পেলাম, তাহলে ও হেড কাউন্ট রেশিও আমাদের কি, যারা পুর পুর কারা 7, 5, 4 ডিভাইড বাই টোটাল হাউস হোল্ড কত ছিল, 4 একটা ছিল, 7, 5, 4, তাহলে এখান থেকে পেলাম 0.8। ঠিক আছে, তাহলে ইন্টেন্স অফ পভার্টি এ আমরা বের করবো। ইন্টেন্সিটি অফ পভার্টি বলতে এই নিচে 7, 5, 4 যারা আছে তারা এখানে নিচেই থাকবে। এই 7-এর জন্য কত আসছিল, 72.2 আসছিল। এই 5-এর জন্য আসছিল 38.9, এই 4-এর জন্য আসছিল 50। দেখো এই যে এটা এখানে কত, 7, 4, 7, 5, 4, তাই না? এই 7-এর জন্য হচ্ছে 72.2, এই 5-এর জন্য হচ্ছে 38.9, এই 4-এর জন্য হচ্ছে কত, 50। মানে ওয়েটেড অ্যাভারেজ নিচ্ছে আর কি, সোজা কথা, যারটা তার সাথে গুণ। এটা গুণ করলাম, ডিভাইড বাই ইন্ডিভিজুয়াল দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হচ্ছে 56.3। তাহলে কি আলটিমেটলি মাল্টি ডাইমেনশনাল পুয়ার হচ্ছে এই হেড কাউন্ট রেশিও টাইমস হচ্ছে ইন্টেন্সিটি অফ পভার্টি, তাহলে এই দুইটা গুণ করে হচ্ছে 0.45 পেলাম। এটা হচ্ছে আমাদের এমপি। ঠিক আছে, অঙ্কটা বুঝছি, বেশি কঠিন, বেশি কিন্তু কঠিন না, জাস্ট ভ্যালু বের করতে হয়। এখানে হয়তো চারটা দেখাবে, তোমার চারটা দেখে দেখে জাস্ট যোগ করবে, আর কিছু না। বুঝছি এটা? স্যার হেড কাউন্ট রেশিওর প্রথমটা 0 কেন? জি স্যার। প্রথমটা 0 কারণ হচ্ছে প্রথম হাউস হোল্ড কি পুয়ার, ও কি পুয়ার? ও তো পুয়ার না, তাহলে তুমি একটা 0 ধরছো। যারা পুয়ার তারা হচ্ছে এরা পুয়ার, এজন্য তাদেরটা নেওয়া হয়। স্যার হেড কাউন্ট রেশিওটা একবার বললে ভালো হয়। ঠিক আছে, আজকে একটু কি হেড কাউন্ট রেশিও হচ্ছে কারা পুয়ার ডিভাইড বাই টোটাল হাউস হোল্ড ছিল কত, কারা পুয়ার। এখানে অবভিয়াসলি প্রথমটা পুয়ার না, পরে তিনটা পুয়ার, তাহলে প্রথমটা কে বাদ পড়লে, তাহলে 4 বাদ পড়বে, 7 থাকবে, 5 থাকবে, 4 থাকবে, ডিভাইড বাই কি, তাহলে 7 বাদ পড়লো, তাহলে কি 0, প্রথমটা তো বাদ, তাহলে কি 7 প্লাস 5 প্লাস 4 ডিভাইড বাই ইনিশিয়ালি কত ছিল, 4ও তো ছিল, 7ও ছিল, 5ও ছিল, আবার 4 ছিল, এখান থেকে আসছে 0.8 হেড কাউন্ট রেশিও।
বুঝছি? জি স্যার। হ্যালো, না বুঝলে এখনো বলো, আবার বলবো, সমস্যা নেই। স্যার এটুকু আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। কোনটা? হেড কাউন্ট? জি স্যার। এই যে দেখো, তোমার এদের হাউস হোল্ড কত ছিল, মানে এই বরাবর 4 ছিল, 7 ছিল, 5 ছিল, 4 ছিল। তো তুমি এই যে সব হিসাব করে দেখলা এ তো মাল্টি ডাইমেনশনালি পুয়ার না, তাহলে তুমি যখন হেড কাউন্ট দিবা তাহলে ও বাদ পড়বে না? তাহলে ও বাদ পড়লে উপরে থাকবে কত? তাহলে ওর জায়গায় 0, মানে 0 লেখা আর না লেখা একই কথা। তাহলে আলটারনেট লিখবা কত? 7, 5 প্লাস 4। বাট ইনিশিয়ালি তুমি টোটাল কয়টা বাড়ি, সব বাড়ি নিয়ে শুরু করছিলে না? তাহলে কি সব বাড়ির মধ্যে কি তাহলে 4ও থাকবে, দেখি 4 প্লাস 7 প্লাস 5 প্লাস 4। বুঝছো? এটাই হচ্ছে হেড কাউন্ট রেশিও। এখন আছে কত ডিভাইড বাই ইনিশিয়ালি ছিল কত। হোপফুলি বোঝার কথা এখন। আর ইন্টেন্সিটি অফ পভার্টি তো জাস্ট ওয়েটেড অ্যাভারেজ, আর কিছু না। যার যার পার্সেন্টেজ তার সাথে গুণ যারা কি যারা যারা পুয়ার, ঠিক আছে? ওখান থেকে তাহলে এই দুইটা যখন গুণ করবা, গুণ করে কি অবভিয়াসলি এটা পেয়ে যাবে, ঠিক আছে? এটা মনে হয় 56.3 ভাগ 100 হওয়ার কথা। একটু দেখো তো, শুধু 56.3 ইন্টু 0.8 না, কিন্তু এটা 56.3 ভাগ 100 হওয়ার কথা, কারণ 56.3% আছে যেটা। এটা আলটিমেটলি 56.3 ভাগ 100 ইন্টু 0.8 করলে হয়তো 0.45 আসবে। তাহলে তোমাদের নেক্সট উইক সিটি হচ্ছে, ঠিক আছে? 3 সেকশনই। জি স্যার 100। আর এই সেকশনে হচ্ছে লেকচার 26টা বাকি আছে, ওটাও দেখাই দিব না, সমস্যা নেই। বাকি সেকশনের ওটা কভার আপ হয়ে গেছে, ঠিক আছে? স্যার ওকে, এই তাহলে স্যারটার উপর স্যার এই সেকশনে টুকি স্যার এই সেকশনে কালকে কি ক্লাস হবে 200 এই স্লাইডটা। না না, কালকে তোমাদের ক্লাস হবে, তোমাদের এক উইকে তোমাদের একবারে আমি হচ্ছে আহ, আহ, জানি মোস্ট প্রবাবলি তোমাদের তো কুইজ যে 12 তারিখ, মানে রবিবার কুইজ তোমাদের বিকাল 5টায় 3 সেকশনের মনে হয়। তো ওই কুইজের পর হয়তো আমি একটু থিওরি কত ক্লাস নিতে পারি। কুইজ তো আর বেশিক্ষণ না, আমি জাস্ট এই থিওরি তোমাদের আমি বলি কুইজের অ্যাপ্রক্সিমেটলি 85 টু 95। থিওরি তেমন থাকতে পারে না, হয়তো ট্রু ফলস থাকতে পারে। 85-90% তো কিন্তু তোমাদের ম্যাথ আগে বলে দিলাম, মানে পুরো ক্যালকুলেশন, আর কিছু না। 85-90%। স্যার কোন আর কোনটা কিছু ফিল ইন দ্য ইম্পর্টেন্ট ব্ল্যাঙ্কস থাকতে পারে, অথবা হচ্ছে কি বলে ম্যাথটা কোনটা ট্রু ইম্পর্টেন্ট ফলসও থাকতে পারে। স্ল্যাব, বিম, কলাম, এই তিনটেই তো আছে। স্ল্যাব, বিম, কলাম, আর হচ্ছে তোমাদের যে ফার্স্টের দিকে দেখাইছিলাম না, যে ফার্স্টের দিকে, সরি, ওই যে তোমার এস্টিমেশনে যে রড, সিমেন্ট, ব্রিক কয়টা লাগে, ওই যে একটা স্লাইড আছে যেখানে কিছু প্র্যাকটিস প্রবলেম, ওই স্লাইডটা ইম্পর্টেন্ট। আর ক্যালকুলেশন তো ক্যালকুলেশনই। স্যার ঠিক আছে, তাহলে তাহলে এই সেকশন হচ্ছে আমি ওই দিন কুইজের পরে C207 এটা দেখাই দিব না, লেকচার 26। তাহলে স্যার আমাদের ওই মানে তিনটা হ্যাঁ, ক্যালকুলেশনের মধ্যে স্ল্যাবের ক্যালকুলেশনটা একটু ঝামেলা শুনি নাই, আবার বলো। স্যার স্ল্যাবের ক্যালকুলেশনটা একটু ঝামেলা হইতেছে, ওইটা স্যার যদি আজকে একটু দেখা দিতেন তাহলে আমাদের ভালো হইতো। স্ল্যাবের ক্যালকুলেশন কি ঝামেলা হচ্ছে বলো? আচ্ছা, যাদের নাই তারা লিভ নিতে পারো, তোমাদের ক্লাস শেষ। আর অ্যাটেন্ডেন্স এটা আমি দিয়ে দেবো না, সমস্যা নেই, এক্সট্রা ক্লাস যেহেতু। ঠিক আছে, তোমরা লিভ নাও। আর তোমার কি সমস্যা একটু দেখো, আমাকে বলো। স্যার স্ল্যাবের মানে স্যার ক্যালকুলেশনটা একটু কমপ্লিকেটেড লাগতেছে, ওই যে স্যার কয়টা স্ট্রেট বার, ক্র্যাঙ্ক বার, এক্সট্রা টপ, টোটাল মানে অনেক বড় ক্যালকুলেশন স্যার ওইটা আর কি। তোমাদের স্লাইড দেখাইছি না স্ল্যাবের? ওটা জি স্যার স্লাইডে দেখাইছিলেন। স্লাইডেরটাই তো করাইলাম ক্লাসে। ওটা তো 1 ঘন্টার লেকচার, স্ল্যাবের 1 ক্ষেত্রে ঘন্টার হচ্ছে ওই হুক গুলো আলাদা করা হয়েছে, ওটা কি ওইভাবে করব? মানে স্ল্যাবের ক্ষেত্রে খালি হুক আলাদা করা হয়েছে, কিন্তু বিম কলামের ক্ষেত্রে হুক এক্সট্রা টপ বা এর সাথে অ্যাড করে হিসাব করা হয়েছে। কারণ স্ল্যাবের ক্ষেত্রে বার অনেক থাকে, বিমের ক্ষেত্রে
বার কম থাকে, এর জন্য এক করা হয়েছে বিমে। স্ল্যাবের ক্ষেত্রে অনেক টাইপের বার থাকে, এর জন্য সব বারকে একটা ক্রাইটেরিয়া করে পরে লাস্টে যোগ করা হয়েছে। দেখো বিমে বার কম স্যার থাকে, বিমে ফাইনালি অবভিয়াস কি থাকে, বারে আমাদের চারটা কোনো চারটা বার। হ্যাঁ। স্যার ফাইনালি কি ক্র্যাঙ্ক বার থাকবে নাকি হচ্ছে স্ট্রেট বার দিয়েই করবো সব? তোমাদের সবই স্ট্রেট বার থাকার কথা, ক্র্যাঙ্ক বার থাকার কথা না মোস্ট প্রবাবলি, ঠিক আছে? বাট তোমাদের কিন্তু শেখানো হয়েছে দুইটাই। কোশ্চেন এখনো করা হয়নি তো এখনো বলতে পারতেছি না। আমাদেরকে একটা আছে ট্রু ফলস এর স্ল্যাবের বা বিমের জিনিসগুলো প্রশ্ন করবো। দিয়ে ট্রু ফলস যে জাস্ট হচ্ছে তোমাদের লেকচার তো 1 থেকে 5 নাই, জাস্ট 6 আর 7ই তো আছে মনে হয়, আর তো কিছু নাই। বাকি তো সব 9 হচ্ছে 10 কিছু তোমাদের ক্যালকুলেশন। আছে হচ্ছে ট্রেনিং, তারপরে একটু ওইগুলি জাস্ট আমাদের বেসিক তো একটু দেখে যেও। আমাদের কোনো ওই যে হ্যাঁ বলো। ব্যাখ্যামূলক কোনো কোশ্চেন থাকবে না, খালি ট্রু ফলস। দাঁড়াও এক সেকেন্ড, এক মিনিট। না তোমাদের ব্যাখ্যামূলক কোশ্চেন থাকার কথা না, কারণ তোমাদের অঙ্ক সব মোস্ট প্রবাবলি অ্যাজ ফার এজ আই নো, ঠিক আছে? স্যার ফাইনালের মার্ক কত পার্সেন্ট? ফাইনালে মনে হয় 60 মার্কে পরীক্ষা হবে। সময় মনে হয় কত, 50 মিনিট হতে পারে। ঠিক আছে, পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। আর পরে তোমাদের কিন্তু ওই প্রজেক্ট লাস্ট উইকেই নিছি আমি, পরে হিসাব তো ওইভাবে কইরো, ঠিক আছে? প্রজেক্ট কিন্তু ইম্পর্টেন্ট, অনেক গ্রুপ কিন্তু হচ্ছে প্রজেক্টের যে সাবমিশন দেখতে চাইছে, আমি আর দেখলাম না, কারণ হচ্ছে তোমাদের রবিবার দিন পরীক্ষা, ঠিক আছে? বাট তোমাদের কিন্তু ওইগুলি ফিল আপ করতে হবে। প্রজেক্টে কি কি লাগবে, একটা কি কি লাগবে প্রজেক্টে বলছি না, যে একটা এক্সেল লাগবে, একটা ফাইল লাগবে, একটা রিপোর্ট লাগবে। রিপোর্টের যে সিআর কে দিয়ে কিন্তু এটা দিছিলাম। সিআর দিছে তোমাদের? সিআর জি দিছো? স্যার, আমি আমি দিছি স্যার, তখনই দিছি। ঠিক আছে, ওইরকম টাইপ করতে হবে। আর একটা অন্য গ্রুপ থেকেও জিজ্ঞাসা করে নিবা, সবার মধ্যে একটা যে হোমোজিনিয়াস থাকা বেটার, ঠিক আছে? আর কিছু কি আছে? স্যার সিই 207 টা সিটি কবে? সিটি ক্লাস টাইমে হওয়ার কথা তোমাদের। সিটি তো এটা তো 15 মিনিটের সিটি, তো ক্লাস টাইম নিয়ে পরে হচ্ছে তোমার প্রেজেন্টেশন দিবা, সমস্যা কি? স্যার ওই যে আপনি 7টা অ্যাসাইনমেন্ট কোশ্চেন দিছিলেন না এই যে এস্টিমেশনের জন্য, ওখানে 6টা পারছি স্যার, 7 নাম্বারটা একটু ঝামেলা হইতেছে, ওইটার ভলিউমটা বের করা। ডাইমেনশনটা অনেক ডাইমেনশন এটা যদি না দেওয়া থাকে তাহলে একটু ধরে নিবা আর কি। সব মেতে এখানে আসলে স্লাইড তো আসলে অনেক আগের স্লাইড, এগুলি আসলে কেয়ারফুলি বানানো হয় নাই যারা বানাইছে, তো আলটিমেটলি কিছু ভুল থাকতে পারে। তো ওটা নিয়ে তো মাথা ঘামানোর কিছু নেই, প্রথম 6টা যেহেতু পারছো এটা মোটামুটি হয়ে যাবে। আর আমরা বেসিকলি কিন্তু হয়তো তোমরা মিলাইতে পারো না সবকিছু, এটা আমরাও জানি, সবকিছু এক্সাক্ট ভ্যালু বের করা, বাট প্রসেস ঠিক রেখো। অনেকে প্রসেস ঠিক রাখে না, অঙ্ক উত্তর কেমনে কেমনে জানি মিলে যায়, তো সেটা কিন্তু লাভ নেই আসলে। প্রসেসটা ঠিক রাখবে, আর আমি যেভাবে করাইছি এভাবে একটু দেখবা ক্লাসে, মোটামুটি হয়ে যাবে। কুইজে সমস্যার কথা না। আর কিছু কি আছে? আচ্ছা, তাহলে এক্সামের জন্য প্রিপারেশন নাও। আর হচ্ছে কালকে তোমাদের ওটা হচ্ছে নেক্সট উইকে হবে, ঠিক আছে? জি স্যার। দিতে পারো। হুম। স্যার আসসালামু আলাইকুম।